হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি এবং সেটা হচ্ছে প্রবর্তন তোমাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ফ্রিতে ইন্টিগ্রেশন বা যোগজীকরণের প্লেলিস্ট। একবারে বেসিক লেভেল থেকে শুরু করব, প্রো লেভেল পর্যন্ত চলে যাব। এবং এই প্লেলিস্টটা কাদের জন্য? রিমেম্বার, এটা কিন্তু ওয়ান শট না, এটা হচ্ছে ডিটেলড প্লেলিস্ট, অর্থাৎ সম্পূর্ণ ডিটেলসে সব কিছু পড়ানো হবে। সূত্র থেকে শুরু করে সব কিছু, সূত্রের ডিরাইভেশন পর্যন্ত তোমাদেরকে করে দেওয়া হবে এবং যত ধরনের ইন্টিগ্রেশনের পসিবল টাইপ আছে এইচএসসি লেভেলে তোমাদের যা যা প্রয়োজন, ডেফিনিট ইন্টিগ্রেশন বলো, ইনডেফিনিট ইন্টিগ্রেশন বলো এবং অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল, যত কিছু আছে সব কিছু ডিটেলসে পড়ানো হবে। সো কতগুলো লেকচারে শেষ হবে সেটা আমি বলতে পারতেছি না, জাস্ট শুরু করতেছি। কয়েকটা ক্লাস গেলে তারপর বোঝা যাবে, বাট আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একটা বা দুইটা করে লেকচার আপলোড দেওয়ার জন্য। তো কাদের জন্য এই প্লেলিস্টটা? এই প্লেলিস্টটা হচ্ছে তাদের জন্য যারা ইন্টিগ্রেশন একবারে কিচ্ছু পারো না। ঠিক আছে, ইন্টিগ্রেশন একবারে কিচ্ছু পারো না। দেখো, ইন্টিগ্রেশন করতে গেলে কিন্তু এটা কিন্তু অন্যান্য চ্যাপ্টারের উপর ডিপেন্ডেন্ট। যেমন আমি এখানে বলে দিছি, এগুলো হচ্ছে প্রি রিকুইজিট। প্রি রিকুইজিট মানে হচ্ছে ইন্টিগ্রেশন করার আগে তোমার কিছু চ্যাপ্টার করা থাকতে হবে। ফার্স্ট হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি এবং অন্তরীকরণ। ঠিক আছে, ত্রিকোণমিতি এবং অন্তরীকরণ তুমি যদি না পারো তাহলে ইন্টিগ্রেশন তোমার বোঝার সম্ভাবনা কম। বুঝবা না তা না, যদি সূত্র জানা থাকে, সূত্র জানা থাকলেও অ্যাকচুয়ালি হয়। তুমি যদি ত্রিকোণমিতির সূত্র জানো, ডিফারেন্সিয়েশনের সূত্র জানো, তাহলেও হয়, বাট ভালো বুঝবা না। কেন? কারণ অনেক সময় দেখা যাবে যে ইন্টিগ্রেশনের ফুল অঙ্কটাই অ্যাকচুয়ালি ত্রিকোণমিতির অঙ্ক। ত্রিকোণমিতির ফুল অঙ্কটা করে লাস্ট লাইনে এসে আমরা ইন্টিগ্রেশনের সূত্র অ্যাপ্লাই করব। এখন তুমি যদি ত্রিকোণমিতি আগে থেকে করে আসো তাহলে অঙ্কটা তোমার কাছে সহজ মনে হবে, আর তুমি যদি ত্রিকোণমিতি না করে আসো তাহলে অঙ্কটা তোমার কাছে কঠিন মনে হবে। সো যদি তুমি যদি ইন্টিগ্রেশনের ভালো ফিল চাও, ইন্টিগ্রেশনে তুমি যদি অ্যাকচুয়ালি প্রো হতে চাও, তাহলে আমি তোমাকে অনুরোধ করব যে তুমি আগে ত্রিকোণমিতির কয়েকটা চ্যাপ্টার, ঠিক আছে, মানে তোমার 7.1 থেকে 7.5 পর্যন্ত, এবং অন্তরীকরণের কয়েকটা চ্যাপ্টার তোমার 9.1 থেকে শুরু করে 9.4 পর্যন্ত, অ্যাটলিস্ট এই চ্যাপ্টারগুলো করে আসো। করে তারপরে তুমি এই প্লেলিস্টটা শুরু করো। ঠিক আছে, এই গেল। আর 3 নাম্বার 4 নাম্বারে বলছি, এটা হচ্ছে বিভিন্ন ফাংশনাল লেখচিত্র, লাইক লগারিদমিক ফাংশনের লেখচিত্র কীরকম হয়, এক্সপোনেনশিয়াল ফাংশনের লেখচিত্র কীরকম হয়, কোয়াড্রেটিকের লেখচিত্র কীরকম হয়, এই জিনিসগুলো তোমার জানা থাকতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের বইয়ের সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে, সরলরেখা বৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, কণিক স্পেশালি, সেগুলোর গ্রাফ সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে। লাস্টের যে দুইটা চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টার লাগবে তোমার এরিয়া নির্ণয়ের ক্ষেত্রে, অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল, অর্থাৎ আমার ইন্টিগ্রেশনের সবার লাস্টের যে চ্যাপ্টারটা, ক্ষেত্রফল নির্ণয় করি আমরা যেই চ্যাপ্টারে, সেই চ্যাপ্টারের জন্য আমার গ্রাফগুলো লাগবে। এবং ওভারঅল ইন্টিগ্রেশন ভালো পারার জন্য তোমার উপরের দুইটা চ্যাপ্টার লাগবে। সো আমি ধরে নিচ্ছি যে এগুলো সম্পর্কে তোমার আইডিয়া আছে। তারপরে যখন যেটা লাগে সেটা তো আমি বলেই দিব, বাট এগুলো সম্পর্কে আইডিয়া আছে ধরে নিয়ে আমি এখন তোমাদেরকে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইন্টিগ্রেশন করাবো। ঠিক আছে, সো যারা ইন্টিগ্রেশন কিচ্ছু পারো না, আমি ধরে নিচ্ছি তোমরা ইন্টিগ্রেশন কিছু পারো না, এগুলো পারো, এটা ধরে নিয়ে আমি সামনে আগাচ্ছি। ওকে, শূন্যস্থান পূরণ করি আমরা। ঠিক আছে, আমরা শূন্যস্থান পূরণ দিয়ে শুরু করি। দেখো, এক্স কিউব হচ্ছে একটা ফাংশন, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো? যেহেতু তুমি ডিফারেন্সিয়েশন পারো, তো এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো? 3x² হয়। এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে হয় 3x²। ফাইন। এবার আমি বলছি যে ড্যাশকে, অর্থাৎ একটা ফাঁকা স্থানে তোমাকে একটা ফাংশন বসাতে হবে। সো কাকে ডিফারেন্সিয়েশন করলে 3x² পাওয়া যাবে বলো? এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করে যদি 3x² হয়, তাহলে তুমি বুঝতে পারতেছো প্রশ্ন অলরেডি ফাঁস হয়ে গেছে। এখানে এক্স কিউব হলে এখানেও এক্স কিউব হবে, তাই না? সো এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে 3x² হবে। দেখো, এটা আমি কিভাবে বলতে পারতেছি, কারণ আগের লাইনে কিন্তু আমি লিখে দিছি, তাই না? সো তুমি এটা বুঝতে পারতেছো এখানে এক্স কিউব হবে। এবার বলো দেখি, আমি যদি এইখানে র্যান্ডম একটা ফাংশন দিই, সাপোজ 5/2 x⁴, র্যান্ডম একটা ফাংশন দিলাম। এবার তোমাকে প্রশ্ন করলাম, আচ্ছা বলো তো, এমন একটা ফাংশন বলো যেই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে এই জিনিসটা আসে। এমন একটা ফাংশন বলো যাকে ডিফারেন্সিয়েট করলে এই জিনিসটা আসে। এইখানে এসে কিন্তু তুমি আটকায় যাবা, কারণ তুমি ডিফারেন্সিয়েশন পারো, ডিফারেন্সিয়েট করে রেজাল্ট যেটা আসবে সেটা তুমি বের করতে পারো, বাট কাকে ডিফারেন্সিয়েট করে এই রেজাল্ট আসবে সেটা বের করাটা কিন্তু টাফ, তাই না? তাহলে এই টাফ গেমটাই আমরা খেলবো। এই টাফ গেমটার নামই হচ্ছে গিয়ে প্রতিঅন্তরজ। ঠিক আছে, প্রতিঅন্তরজ মানে কি? প্রতিঅন্তরজ মানে হচ্ছে, তোমাকে আমি একটু বলি প্রতিঅন্তরজ জিনিসটা কি।
মনে করা যাক যে ডি ডিএক্স এফ এক্স এটাকে ডিফারেন্সিয়েট করে সাপোজ আরেকটা ফাংশন আসছে, এফ হচ্ছে একটা ফাংশন, এফ ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করে কি আসছে, জি ফাংশনটা আসছে। ঠিক আছে, তাহলে আমরা জিনিসটাকে এইভাবে বলি, আমরা বলি এইভাবে এফ এক্স এর অন্তরজ অন্তরজ জিএক্স। ঠিক আছে, এবার জিএক্স থেকে এফএক্স বের করার যে প্রক্রিয়াটা, যে প্রসেসটা, এটাকে বলে প্রতি অন্তরজ বা এন্টি ডেরিভেটিভ। ঠিক আছে, যদি এফএক্স এর ডেরিভেটিভ জিএক্স হয় তাহলে জি অফ এক্স এর প্রতি অন্তরজ এইটা হবে তোমার এফ অফ এক্স। ঠিক আছে, ইনভার্স প্রসেস। এবং লেখা হয় হচ্ছে এইভাবে, লেখা হয় কিভাবে, লেখা হয় এইভাবে, এইরকম একটা সাইন। ঠিক আছে, এস এর মতো দেখতে, বাট অ্যাকচুয়ালি এস না, এটাকে বলে ইন্টিগ্রেশন সাইন। সেই ইন্টিগ্রেশনের ভিতরে জি এক্স দিলে রেজাল্ট আসবে এফ অফ এক্স। ব্যাপারটা বুঝাই গেছে? এফ কে ডিফারেন্সিয়েট করলে যদি জি হয় তাহলে জি এর প্রতি অন্তরজ, এফ এর অন্তরজ হচ্ছে জি, তাহলে জি এর প্রতি অন্তরজ হচ্ছে এফ, এবং প্রতি অন্তরজকে আরেকভাবে বলা যায় বা অন্য ভাষায় বলা যায় যে জি এর ইন্টিগ্রাল বা অন্তরজ, অন্তরজ না প্রতি অন্তরজ, জি এর ইন্টিগ্রাল হবে তোমার কি এফ অফ এক্স। ব্যাপারটা বুঝে গেছে? তাহলে সোজা বাংলা এইভাবে বলা যায়, এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে যেহেতু 3x² আসছে, তাহলে আমি এইভাবে বলতে পারি ইন্টিগ্রেশন অফ 3x² dx এটা সমান সমান হবে এক্স কিউব। খেয়াল করো কি ছিল জিনিসটা, ডি ডিএক্স অফ এক্স কিউব ছিল 3x²। তাহলে 3x² অর্থাৎ রেজাল্টটাকে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে তোমার অরিজিনাল ফাংশন অর্থাৎ এক্স কিউবটা ফেরত চলে আসবে। ব্যাপারটা ক্লিয়ার? ব্যাপারটা বুঝে গেছে? তাহলে এইটাকে ইন্টিগ্রেশন তুমি যদি করো, এক্স এর সাপেক্ষে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে যে রেজাল্ট আসবে সেইটা বসবে এইখানে। ঠিক আছে, তো যেহেতু এখন আমি ইন্টিগ্রেশন পারি না, আমাদেরকে একটা সিস্টেমেটিক ওয়েতে যেতে হবে, কারণ সিস্টেমেটিক ওয়েতে যদি না যাই এটা তো গেসিং গেম না, গেস করে তুমি অ্যাকচুয়ালি এইটা থেকে ওইটা বলতে পারবো না। তো সিস্টেমেটিক ওয়েতে আমরা ধীরে ধীরে যাবো। তো এই হলো তোমার অ্যান্টি ডেরিভেটিভের আইডিয়া। ঠিক আছে, এখন কথা আছে। কথা কি? কথা হচ্ছে দেখো, আমি যদি এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করি তাহলে তো 3x² আসে, বাট আমি যদি এক্স কিউব প্লাস 3কে ডিফারেন্সিয়েট করি তাহলেও কিন্তু 3x² আসবে, তাই না? আমি যদি এক্স কিউব প্লাস √2 এইটাকে ডিফারেন্সিয়েট করি তাহলেও কত আসবে বলো? 3x² আসবে। কেন? কারণ এগুলো হচ্ছে সবগুলো কনস্ট্যান্ট, এগুলো তোমরা জানো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হয়ে যায়? 0 হয়ে যায়। সো এই যে এক্স কিউব এর সাথে যে কোনো কনস্ট্যান্ট থাক না কেন, আমি কিন্তু ওভারঅল বলতে পারি যে ডি ডিএক্স অফ এক্স কিউব প্লাস সি এইটাকে ডিফারেন্সিয়েট করলে অ্যাকচুয়ালি 3x² আসবে। ক্লিয়ার? এখন একটু আগে আমরা বলছিলাম যে এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করে যদি 3x² আসে তাহলে 3x² ইন্টিগ্রেশন করলে এক্স কিউব আসবে। তার মানে তুমি এখান থেকে বলতে চাচ্ছ আচ্ছা তাহলে 3x² আমি যদি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে রেজাল্ট শুড বি এক্স কিউব, তাই না? এখান থেকে এটা বলা যায়। আবার এখানে দেখতেছি এক্স কিউব প্লাস 3কে ডিফারেন্সিয়েট করলে এটা আসে, তাহলে এই 3x² কে ইন্টিগ্রেশন করলে এক্স কিউব প্লাস 3 আসা উচিত। তাহলে 3x² কে ইন্টিগ্রেশন করলে কি আসা উচিত? এক্স কিউব প্লাস 3 আসা উচিত। এখন আমি কিভাবে বুঝবো যে কি আসবে? 3x² কে কখনো কখনো ইন্টিগ্রেশন করলে এক্স কিউব আসতেছে, 3x² কে কখনো কখনো ইন্টিগ্রেশন করলে এক্স কিউব প্লাস 3 আসতেছে। আমি কিভাবে বুঝবো যে এক্স কিউব প্লাস 0 আসবে না এক্স কিউব প্লাস 3 আসবে না এক্স কিউব প্লাস √2 আসবে, এক্স কিউব প্লাস কনস্ট্যান্ট আসবে? কিভাবে বুঝবো? এই জন্যে যেহেতু তুমি বুঝতে পারবা না, কারণ এইটা এবং এইটা সেম ফাংশন, এবং তুমি বুঝতে পারবা না যে ওর প্রতি অন্তরজ কোনটা। ইনফ্যাক্ট একটা ফাংশনের ইনফাইনাইট সংখ্যক প্রতি অন্তরজ থাকে। ঠিক আছে, যে কোনো একটা ফাংশনের অসীম সংখ্যক প্রতি অন্তরজ থাকে, এবং সেই অসীম সংখ্যক প্রতি অন্তরজকে আমরা সিম্পলি একটা কনস্ট্যান্ট দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, সো যেহেতু তুমি বুঝতে পারতেছো না যে কত আসবে, এই জন্য আমরা সিম্পলি বলে দিই 3x² dx এটা সমান সমান হচ্ছে গিয়ে
এক্স কিউব প্লাস সি, এবং এই সি হচ্ছে তোমার সেই অসীম সংখ্যক যে ধ্রুবক তাদেরকে রিপ্রেজেন্ট করে। ব্যাপারটা বুঝে গেছে? তো এই যে ইন্টিগ্রেশনের পরে ধ্রুবক নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। ধ্রুবক নেওয়াটা ইম্পর্টেন্ট কেন, হোপফুলি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, প্রতি অন্তরে যে কনসেপ্ট থেকে আমরা এই ধ্রুবকটা নিয়ে আসি, এবং এই ধ্রুবকটাকে কি বলে? এই ধ্রুবকটাকে বলে যোগজীকরণ ধ্রুবক। যোগজীকরণ ধ্রুবক। ঠিক আছে, ক্লিয়ার? এই সিটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। তুমি যদি ইন্টিগ্রেশন অঙ্ক করো এবং লাস্টে যদি একটা কনস্ট্যান্ট যোগ করে না দাও, তাহলে অ্যাকচুয়ালি তোমার অঙ্কটা ভুল হিসাবে গণ্য হবে, এবং অনেক ক্ষেত্রে টিচাররা এখানে সরাসরি 0 দিয়ে দেয়। ঠিক আছে, সো তুমি যদি পরীক্ষার খাতায় 0 পেতে না চাও, তাহলে ডেফিনেটলি তোমাকে একটা কনস্ট্যান্ট অ্যাড করতে হবে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট থেকে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন আসতেছে। তাহলে আমাদেরকে এই ইন্টিগ্রেশনের সূত্রগুলো যদি আমি লিখতে চাই, আমাকে ডিফারেন্সিয়েশনের সূত্রের সাথে রিলেট করতে হবে। দেখো, প্রশ্ন হচ্ছে 1কে ইন্টিগ্রেশন করলে রেজাল্ট কত হয়? 1কে ইন্টিগ্রেশন করলে রেজাল্ট কত হয়? ওকে, তাহলে তুমি জিনিসটাকে এইভাবে চিন্তা করো, কাকে ডিফারেন্সিয়েট করে 1 আসে, কাকে ডিফারেন্সিয়েট করলে 1 আসে, এটা চিন্তা করো। আমরা জানি কে ডিফারেন্সিয়েট করলে 1 আসে, তাই না? কে ডিফারেন্সিয়েট করলে যদি 1 হয়, তাহলে 1কে ইন্টিগ্রেশন করলে x আসবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1কে ইন্টিগ্রেশন করলে x আসবে, এবং আমরা একটু আগেই শিখছি শুধু x লিখলে হবে না, সাথে একটা কনস্ট্যান্টও যোগ করতে হবে। সো এখানে একটা কনস্ট্যান্ট অ্যাড করে দিলাম। এই হয়ে গেল আমার প্রথম সূত্র। 1কে ইন্টিগ্রেশন করলে রেজাল্ট হবে x প্লাস সি। ক্লিয়ার? চিন্তা করো, 1/x কাকে ডিফারেন্সিয়েট করলে আসে? ln x, ln x। ln x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x, তাই তো? তাহলে 1/x কে ইন্টিগ্রেশন করলে হবে ln x। ক্লিয়ার? এখানে মডুলাস ভ্যালু দিয়ে দিলাম, কারণ x এর পজিটিভ ভ্যালুগুলো আমরা নিব, নেগেটিভ ভ্যালু কিন্তু আমরা নিব না, এই জন্য এখানে অ্যাবসলিউট ভ্যালু দিয়ে দিলাম। এরপরে আসো x টু দি পাওয়ার n। দিস ইজ ট্রিকি। x টু দি পাওয়ার n কাকে ডিফারেন্সিয়েট করলে আসবে আমরা জানি না, তাই তো? তাহলে একটু ক্যালকুলেশন করি, আমার সাথে সাথে দেখো। dx অফ x টু দি পাওয়ার k, ডিফারেন্সিয়েশনের সূত্র বলতেছে এটা হবে k x টু দি পাওয়ার k মাইনাস 1। ঠিক আছে, তাহলে প্রতি অন্তরের যে কনসেপ্ট থেকে আমরা জানি যে এই রেজাল্টটাকে যদি ইন্টিগ্রেশন করে দেই, তাহলে x টু দি পাওয়ার k আসা উচিত। তাহলে রেজাল্টটাকে একটু ইন্টিগ্রেশন করে দেই। ইন্টিগ্রেশন অফ k x টু দি পাওয়ার k মাইনাস 1, এইটা সমান সমান হবে কত? আচ্ছা, এখানে বলতে ভুলে গেছি, d এর পরে তোমার যে ভ্যারিয়েবল লিখে দিই একটু। ইন্টিগ্রেশন অফ, এখানে বসবে একটা ফাংশন d, এখানে বসতেছে সাপোজ x, এই x দিয়ে বোঝাচ্ছে x এর সাপেক্ষে যোগজীকরণ করতে হবে। ঠিক আছে, কার সাপেক্ষে তুমি যোগজীকরণ করবে সেটা এখানে বলা থাকবে, যোগজীকরণ করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এবার দেখো, এখানে x আছে, তার মানে x এর সাপেক্ষে আমাকে যোগজীকরণ করতে হবে। তাহলে x এর সাপেক্ষে যদি আমি যোগজীকরণ করি, বাকি যেগুলো আছে সেগুলো কনস্ট্যান্ট, আর আলটিমেটলি আমি এখানে k যেটা পাওয়ারে ছিল, এটা তো একটা কনস্ট্যান্ট পাওয়ার ছিল। সো k হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, তুমি করতে পারো কি কনস্ট্যান্ট দিয়ে ভাগ করে দিতে পারো। ঠিক আছে, তাহলে কনস্ট্যান্ট দিয়ে যদি ভাগ করে দাও, এটাকে তুমি এইভাবে লিখতে পারো। আচ্ছা, এটা রেজাল্টটা তো আগে লিখি, এটা সমান সমান কি ছিল বলো তো? এটাকে ইন্টিগ্রেশন করলে আসা উচিত হচ্ছে x টু দি পাওয়ার k। আমি যদি বোথ সাইডে k দিয়ে ভাগ দিয়ে দেই, এখান থেকে k কমন নিয়ে k দিয়ে যদি ভাগ দিয়ে দেই, তাহলে আসতেছে x টু দি পাওয়ার k মাইনাস 1 dx। এটা সমান সমান কি আসতেছে বলো তো? x টু দি পাওয়ার k ডিভাইডেড বাই k। এবং সাথে কিন্তু একটা কনস্ট্যান্ট অ্যাড করতে হবে, যেটা আমি বারবার ভুলে যাচ্ছি। তোমরা ভুলে গেলে কিন্তু হবে না, পরীক্ষা কিন্তু তোমরা দিবা, আমি দেবো না। ওকে, তারপরে দেখো, এবার আমরা একটা জিনিস বুঝলাম। ওকে, তাহলে x টু দি পাওয়ার k মাইনাস 1, এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে রেজাল্ট আসবে x টু দি পাওয়ার k ডিভাইডেড বাই k। বাট আমার k মাইনাস 1 দরকার নাই, আমার দরকার পাওয়ার ডিরেক্টলি n। তাহলে কাজ করি না, k মাইনাস 1 সমান সমান n ধরে নিই। আমরা কাজ করি, ধরি কনস্ট্যান্টই তো। ঠিক আছে, তাহলে k মাইনাস 1কে তুমি n ধরতে পারো, k মাইনাস 2কে তুমি n ধরতে পারো, যাকে খুশি n ধরতে পারো। তো আমার লাগবে যেহেতু এই জায়গায় n, আমি এইখানে যেটা আছে k মাইনাস 1 সেটা সমান সমান n ধরলাম। ঠিক আছে, তো যদি ধরি তাহলে কি হয় বলো তো?
ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার কে মাইনাস ওয়ানের জায়গায় বসে গেল এন ডিএক্স, আর এখানে কি হচ্ছে বলো, কে মাইনাস ওয়ান সমান যদি এন হয় তাহলে কে এর ভ্যালু হবে এন প্লাস ওয়ান, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি, দিস ইজ দ্য ফর্মুলা। এই ফর্মুলাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এক্স টু দি পাওয়ার এন কি ইন্টিগ্রেশন করলে কি হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি, বুঝা গেছে? তাহলে এই সূত্রটা দিয়ে আমরা কিন্তু শুরুতে আমাদের যে গেসিং গেমটা ছিল, গেসিং গেমের শুরুতেই ওখানে আমরা গেস করতে পারতেছিলাম, সেটা কিন্তু করতে পারবো। কিভাবে বলো তো, কিভাবে বলো তো, দেখো এইটাকে ইন্টিগ্রেশন করলে এখানে ফাঁকা রেজাল্ট আসা উচিত। আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করে দেই, এই জিনিসটাকে যদি আমি ইন্টিগ্রেশন করে দেই তাহলে কি হয় বলো, এখানে করি, হ্যাঁ এখানে করি, তাহলে ইন্টিগ্রেশন অফ 5/2 এক্স টু দি পাওয়ার 3/4 ডিএক্স সমান সমান যেই রেজাল্ট আসবে সেই রেজাল্ট অ্যাকচুয়ালি এই ব্লাঙ্কে বসবে, তাই তো? তাহলে চলো অঙ্কটা শুরু করি। এখানে 5/2 একটা কনস্ট্যান্ট, সো 5/2 কে আমি সামনে নিয়ে আসতে পারি, ইস্যু নয়। এক্স টু দি পাওয়ার 3/4 ডিএক্স। একটু আগে আমি সূত্র বলছি যে এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, একটু আগে সূত্র বলছি যে এক্স টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে আমার রেজাল্ট আসবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, ঠিক আছে? তাহলে এখানে যে পাওয়ার আছে 3/4, 3/4টাকে যদি আমি ধরি এন, দেখো এটা কিন্তু এক্স টু দি পাওয়ার এন এর মতো, তাহলে 3/4টাকে যদি আমি এন ধরি তাহলে আমার ইন্টিগ্রেশনের রেজাল্ট কি আসবে বলো তো, এক্স টু দি পাওয়ার 3/4 প্লাস ওয়ান, নিচে আসবে 3/4 প্লাস ওয়ান, সাথে একটা কনস্ট্যান্ট। এটাকে একটু সিম্পলিফাই করো, 3/4 প্লাস ওয়ান মানে হচ্ছে গিয়ে কত, 7/4, 7/4, তাই তো? তাহলে 4 উপরে উঠে যাবে, তাহলে 2 2 কাটা, তাহলে 2 5 দুগুণে 10, 10/7, তাহলে এখানে আসতেছে 10/7, এক্স টু দি পাওয়ার কত বলো তো, 7/4। তার মানে আমার অঙ্কের রেজাল্ট আসতেছে 10/7 এক্স টু দি পাওয়ার 7/4, 10/7 এক্স টু দি পাওয়ার 7/4। দেখো যারা ডিফারেন্সিয়েশন ভালো পারো তারা এটাকে একটু ডিফারেন্সিয়েট করে দেখো আমার এই রেজাল্ট আসে কিনা। চলে আসবে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি একটা সিস্টেমেটিক ওয়েতে আগাই আমাদেরকে কিন্তু গেস করতে হবে না কাকে অন্তরীকরণ করলে এটা আসে, এটা বের করার দরকারই নেই। আমরা সম্পূর্ণ নতুন একটা টপিক শিখতেছি এবং সেই টপিকটা হচ্ছে প্রতি অন্তরজ বা ইন্টিগ্রেশন, এবং সেখানে আমাদেরকে রেজাল্ট দেয়া থাকলে আমরা আগের ফাংশনটা বের করতে পারবো। সুন্দর না? ওকে, তাহলে আমরা আরো সামনে ফরওয়ার্ড করি, আমাদের আরো সূত্র লিখতে হবে। দেখো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, প্রশ্ন হচ্ছে কাকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স আসে। তোমরা অলরেডি জানো যে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলেই ই টু দি পাওয়ার এক্স আসে, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কোনো মানে চেঞ্জ আসে না। তাহলে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে যদি ই টু দি পাওয়ার এক্স হয় তাহলে এই রেজাল্ট ই টু দি পাওয়ার এক্সটাকে ইন্টিগ্রেট করলে এগেইন ই টু দি পাওয়ার এক্স আসবে। তার মানে এখানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আসলে কোনো চেঞ্জ নাই, এটা রেজাল্ট হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। ক্লিয়ার? ওকে, বাকি থাকতেছে কি, বাকি থাকতেছে এ টু দি পাওয়ার এক্স ডিএক্স। এটাকে কিভাবে পাওয়া যায়, দেখো আমি সূত্রটা লিখে দিই, তোমরা অলরেডি মূল আইডিয়াটা বুঝতে পারছো। মূল আইডিয়াটা হচ্ছে এমন একটা ফাংশন আমাকে বলতে হবে যাকে ডিফারেন্সিয়েট করলে এই জিনিসটা চলে আসে। তাহলে সেই জিনিসটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ln a প্লাস সি। যাদের বিশ্বাস হচ্ছে না আমি মাত্র কি লিখলাম তারা এই জিনিসটাকে একটু ডিফারেন্সিয়েট করে দেখো, এটাকে ডিফারেন্সিয়েট করলে এ টু দি পাওয়ার এক্স আসবে। ওকে ওকে, এবার দেখো কম্পোজিট ফাংশন। একটা ফাংশনের ভিতরে যদি কোনো লিনিয়ার ফাংশন থাকে, রিমেম্বার লিনিয়ার বলতে আমি কি বোঝাচ্ছি, লিনিয়ার বলতে আমি সরল রৈখিক কোনো সমীকরণ বোঝাচ্ছি। সরল রেখার সমীকরণ তোমরা সবাই চিনো, এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এই ফরম্যাটের কোনো জিনিসকে আমি বোঝাচ্ছি, ঠিক আছে? অন্য কিছু হলে হবে না, লিনিয়ার হতে হবে। সো যদি লিনিয়ার হয় সেক্ষেত্রে কি হবে দেখো, যদি যদি ডি ডিএক্স অফ এফ এক্স এটা সমান সমান জি এক্স প্লাস সি হয় তবে ইন্টিগ্রেশন অফ জি এক্স প্লাস সি
ডিএক্স, এটা সমান সমান তো এফ এক্স হবে। এটা হচ্ছে বাই ডেফিনেশন, প্রতি অন্তরজের ডেফিনেশন থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি। আচ্ছা, যদি ফাংশন না হয়ে ফাংশনের ভিতরে একটা লিনিয়ার ফাংশন থাকতো, অর্থাৎ জিনিসটা যদি এরকম হতো ডি ডিএক্স এফ অফ এ এক্স প্লাস বি হতো, সেক্ষেত্রে এটার ডিফারেন্সিয়েশনটা কীরকম হতো বলো তো? কীরকম হতো? দেখো, এফকে ডিফারেন্সিয়েট করলে যদি জি হয়, তাহলে এফ অফ এটাকে ডিফারেন্সিয়েট করলে জি অফ এটা হবে। তাহলে এটা সমান সমান আমি জি অফ এ এক্স প্লাস বি লিখতে পারবো। বাট কথা আছে, কথা কি? কথা হচ্ছে ভিতরের এই জিনিসটাকে তুমি কিন্তু মনে মনে এক্স ধরছিলা, রাইট? এটাকে মনে মনে তুমি এক্স ধরছিলা। তো এটা যদি এক্স হইতো তাহলে এফ এক্স এর ডেরিভেটিভ হতো জি এক্স, যেটা আমি এখানে লিখছি। বাট এইটা তো অ্যাকচুয়ালি এক্স না, তাহলে ডিফারেন্সিয়েশন আমরা কিন্তু চেইন রুল অ্যাপ্লাই করছিলাম এবং সেখানে বলছিলাম যদি অ্যাকচুয়ালি এক্স না হয় তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করে গুণ করতে হবে। এ এক্স প্লাস বি কে ডিফারেন্সিয়েট করলে কত হয় বলো? ডিফারেন্সিয়েট করা হয় এ, তাহলে এটার সাথে একটা এ গুণ করতে হবে, সাথে একটা কনস্ট্যান্ট। ব্যাপারটা বোঝা যায়? আচ্ছা, তাহলে আমি এক কাজ করতে পারি, আমি জিনিসটাকে এভাবে বলতে পারি, আচ্ছা তাহলে এই যে ধ্রুবক, ধ্রুবক দিয়ে আমি উভয় পক্ষকে ভাগ দিই, ধ্রুবক দিয়ে তো উভয় পক্ষকে ভাগ দেওয়া যায়, তাহলে আমি এই জিনিসটাকে এইভাবেও লিখতে পারি, ডি ডিএক্স অফ এফ অফ এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই এ, এইটা সমান সমান হবে সিম্পলি জি অফ এ এক্স প্লাস বি সাথে একটা কনস্ট্যান্ট, সাথে একটা কনস্ট্যান্ট। এবার অনেক পাকনা স্টুডেন্ট আছে যারা বলে যে ভাইয়া এখানে তো এ ছিল, আপনি তো দুইটাকে এ দিয়ে ভাগ করে দিয়েছেন, তার ভাগ করে দিলে ধ্রুবকে কোনো পরিবর্তন আসবে না? ডেফিনেটলি আসবে, ধ্রুবকেও পরিবর্তন আসবে। এই নাও তোমার পরিবর্তন, আমি প্রথমের যে ধ্রুবকটাকে সেটাকে ধরলাম সি ড্যাশ, তাহলে সি ড্যাশকে এ দিয়ে ভাগ করে নতুন যে ধ্রুবকটা আসতেছে সেটাকে বললাম সি। বুঝছি? এবার দেখো, ধ্রুবক নিয়ে তোমার এত চিন্তা ভাবনা করার দরকারই নেই, কারণ ধ্রুবককে তুমি যদি এগেইন অন্য কোনো ধ্রুবক দিয়ে ভাগ দাও, ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ দিলে, কনস্ট্যান্টকে কনস্ট্যান্ট দিয়ে ভাগ দিলে আরেকটা কনস্ট্যান্ট আসবে। থিম ইজ তোমাকে এখানে একটা কনস্ট্যান্ট অ্যাড করতে হবে, কনস্ট্যান্টের ভ্যালু কত এটা নিয়ে তোমার কিন্তু মাথা ব্যথা নাই, চিন্তা করতে হবে না। তো তুমি জাস্ট সাথে প্লাস সি প্লাস সি প্লাস সি লিখে দিয়ে যাবে, ঠিক আছে? ওই সি প্রাইম লিখে তারপরে সি এরকম করার দরকার নেই, জাস্ট প্লাস সি লিখে দিলেই হয়ে যাবে। ওকে, ওকে, তাহলে কনস্ট্যান্টের ব্যাপারটা ক্লিয়ার। এখানে একটা জিনিস খেয়াল করো, এখন তাহলে কি দাঁড়াইছে? এখন ব্যাপারটা দাঁড়াইছে এইরকম যে তুমি যদি এখানে জি অফ এ এক্স প্লাস বি পেতে চাও তাহলে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে এটাকে। তার মানে তুমি যদি এটাকে ইন্টিগ্রেশন করো তাহলে কি হতো বলো তো? এটাকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে? ইন্টিগ্রেশন অফ জি অফ এ এক্স প্লাস বি ডিএক্স, এইটাকে ডিফারেন্সিয়েট করে যেহেতু এটা আসছে তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করলে কিন্তু এটা আসবে, তাই না? তাহলে এবার আমাদের রেজাল্ট আসবে এফ অফ এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস সি। কি করলাম বিষয়টা? বিষয়টা যেটা করলাম যে কোনো ফাংশনের ভিতরে যদি একটা লিনিয়ার ফাংশন থাকে তাহলে আমাকে অবশ্যই ইন্টিগ্রেশন করে ভাগ করে দিতে হবে। দেখো, একটা অঙ্কের মাধ্যমে জিনিসটা তোমাকে ক্লিয়ার করে বুঝাই। ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স, এটা সমান সমান কি হয় বলো? এটা সমান সমান কি হয় বলো? এটা সমান সমান হয়, দেখো সূত্র কি বলছিলাম? সূত্র বলছিলাম যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এটা সমান সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এটা বলছিলাম আমি সূত্র। তাহলে এই সূত্রটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে এক্স স্কোয়ার, এখানে এন এর জায়গায় আছে টু, তাহলে আমার এখানে বসবে এক্স টু দি পাওয়ার টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান প্লাস সি, দ্যাট মিনস এক্স কিউব ডিভাইডেড বাই থ্রি প্লাস সি। দিস ইজ দ্য অ্যান্সার। এখন ঘটনা হয়েছে এটা যদি এক্স স্কোয়ার না থেকে অন্য কিছু থাকতো, এটা যদি এক্স স্কোয়ার না থেকে এরকম থাকতো ইন্টিগ্রেশন অফ টু এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার ডিএক্স, ক্যান উই ডু ইট? এটা করা যাবে কি না? আমরা এখন পর্যন্ত যেই নলেজ পাইছি সেই নলেজ দিয়ে এটা করা যাবে কি না? যাবে। এইটাই একটু আগে আমি বলতেছিলাম যে এক্স এর জায়গায় যদি কোনো লিনিয়ার ফাংশন থাকে, রিমেম্বার বারবার লিনিয়ার কথাটা আমি বলতেছি, ঠিক আছে? কেন বলতেছি একটু পরে বুঝতে পারবা। এক্স এর জায়গায় যদি লিনিয়ার ফাংশন থাকে তাহলে তুমি মনে মনে এটাকে এক্স ধরো, যেরকম ডিফারেন্সিয়েশন আমরা করতাম। তাহলে মনে মনে এই সম্পূর্ণটাকে আমি ধরলাম হচ্ছে কি এক্স, তাহলে সম্পূর্ণটা যদি এক্স হয় তাহলে এগেইন এক্স টু দি পাওয়ার টু আছে, সূত্র বলতেছে
এক্স টু দি পাওয়ার 2 থাকলে আমার সূত্র হবে 2x প্লাস 3 টু দি পাওয়ার 2 প্লাস 1, নিচেও হবে কত 2 প্লাস 1। বাট এইখানে একটা এক্সট্রা স্টেপ আছে, সেটা কি? সেটা হচ্ছে যেহেতু এটা লিনিয়ার ফাংশন, লিনিয়ার ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করে করতে হবে ভাগ। সেই জিনিসটা এখানে বলছিলাম, দেখো এই যে লিনিয়ার ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করে কনস্ট্যান্টটা এই সাইডে আসছিল, সেইটা কিন্তু পরবর্তীতে এই সাইডে এসে ভাগ হয়ে গেছে এবং আমার ইন্টিগ্রেশনের রেজাল্টে দেখো ওই ডেরিভেটিভটা দিয়ে ভাগ করা আছে। ঠিক আছে, তাহলে এখানেও আমাদেরকে সেম কাজটা করতে হবে। এখানে এই 2x প্লাস 3 কে ডিফারেন্সিয়েট করলে কত হয় বলো? dx অফ 2x প্লাস 3, এটা মানে হচ্ছে গিয়ে কত 2। এই 2 কোথায় চলে যাবে বলো তো? এই 2 চলে যাবে এইখানে, যে হয়ে যাবে ভাগ, অর্থাৎ আমার রেজাল্ট যেটা সেই রেজাল্টের সাথে 2 ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এই 2 অ্যাকচুয়ালি এই 2। সো আমার ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট কত? আমার ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট হচ্ছে 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই কত হবে এখানে? 2 এর একে 3, 3 দুগুণে 6, তাহলে এই বুঝা যায়? বুঝা যায় কিনা বলো? আচ্ছা, তাহলে এক পাখনা স্টুডেন্ট সে করলো কি? সে চিন্তা করতেছে, সে জিনিসটাকে এইভাবে চিন্তা করতেছে, আচ্ছা তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 2x dx, এটা সমান সমান কত হবে? সে চিন্তা করছে এটা তো লিনিয়ার ফাংশন, ফাইন, তাহলে ই টু দি পাওয়ার 2x আছে, ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার 2xই হবে। বাট এই জিনিসটা যেহেতু অ্যাকচুয়ালি এক্স না, এটাকে ডিফারেন্সিয়েট করে ভাগ করতে হবে। তাহলে 2x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 2x কে ডিফারেন্সিয়েট করলে 2 হয়, তাহলে 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম প্লাস c। ঠিক আছে, এটা করলো একজন স্টুডেন্ট। ঠিক আছে, স্টুডেন্ট 1। স্টুডেন্ট 2 ও চিন্তা করছে আচ্ছা ঠিক আছে, অঙ্কটা যদি হয় এরকম ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এবার কি করা যায় বলো? খুবই সহজ, আমরা এক্স স্কোয়ারকে মনে মনে এক্স ধরবো, মনে মনে এক্স ধরবো। তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এবং এক্স স্কোয়ারকে আমি যেহেতু মনে মনে এক্স ধরছি, তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করে ভাগ করে দিই। তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় কত বলো তো? 2x প্লাস সি। যদি তুমি এরকম করে থাকো তাহলে তুমি লিনিয়ার ফাংশন কি জিনিস সেটা এখনো বুঝতে পারো নাই। দেখো ভাই, গোল্লার ভিতরে যেটা দিছি এক্স স্কোয়ার, এটা লিনিয়ার ফাংশন না, এটা হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন। লিনিয়ার ফাংশনে এক্স এর ঘাত 1 থাকবে। ঠিক আছে, অলওয়েজ রিমেম্বার, লিনিয়ার ফাংশন মানে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, একের বেশি যদি হয় তাহলে তুমি এই মেথডে যেতে পারবা না, এটা যাবে না। ঠিক আছে, এটা করা যাবে না, এটা ভুল, এটা ভুল। তাহলে কিভাবে করতে হয়? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স কে কিভাবে করতে হয়? এটা কঠিন একটা অঙ্ক। ঠিক আছে, কঠিন একটা অঙ্ক। সো আমরা আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাসে এগুলো করব না, এটা খুবই বেসিক লেভেলের একটা ক্লাস, এই ক্লাসে আমরা এগুলো করব না। যদি ফিউচারে মনে হয় যে এটা করা যেতে পারে, ইনফ্যাক্ট এটা কিন্তু একটা টাফ অঙ্ক, এত ইজিলি এটা করা যায় না। ঠিক আছে, তো যাই হোক, আই হোপ লিনিয়ার ফাংশন অ্যান্ড বাকি আদার যতগুলো ফাংশন আছে এটার ডিফারেন্সটা তুমি বুঝতে পারছো। এবার আমরা বইয়ের কিছু অঙ্ক করি। ঠিক আছে, এটা হচ্ছে বইয়ের অঙ্ক। দেখো, আচ্ছা বইয়ের অঙ্ক করার আগে মনে হয় আমাদের কিছু প্রপার্টি পড়া উচিত। কিছু প্রপার্টি পড়ে আসি। যোগজীকরণের ধর্ম, কিছু ধর্ম পড়ে আসি আমরা। নাম্বার 1, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স প্লাস জি অফ এক্স ডিএক্স। দুইটা ফাংশন, এফ একটা ফাংশন, জি একটা ফাংশন, এদের যোগফলের ইন্টিগ্রেশন বের করতে হবে। ঠিক আছে, তাহলে এদের যোগফলের ইন্টিগ্রেশনটা হচ্ছে খুবই সিম্পল, তুমি ইন্ডিভিজুয়ালি ওদেরকে ইন্টিগ্রেশন করো। এফ অফ এক্স ডিএক্স প্লাস জি অফ এক্স ডিএক্স। যদি তোমার হাতে দুইটা ফাংশন থাকে, যোগ আকারে থাকে, তাহলে তুমি প্রথম ফাংশনটার ইন্টিগ্রেশন আলাদাভাবে করো, দ্বিতীয় ফাংশনটার ইন্টিগ্রেশন আলাদাভাবে করো। ঠিক আছে, আচ্ছা সেম কথাটা মাইনাসের ক্ষেত্রেও সত্য। এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমরা জাস্ট সিম্পলি এখানে একটা মাইনাস দিয়ে দিতাম। ওকে, তাহলে যোগ আর বিয়োগের ক্ষেত্রে ব্যাপারটা হয়ে গেল, এবার গুণের ক্ষেত্রে হয়ে গেলেই খেলাটা শেষ হয়ে যায়, তাই তো? তাহলে এফ অফ এক্স জি এফ এক্স দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে এবং আমি যদি ওদেরকে ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেশন করব। প্রথমে আমি এফ ফাংশনটাকে ইন্টিগ্রেশন করব, তার সাথে গুণ করব জি ফাংশনটাকে ইন্টিগ্রেশন, রাইট?
এখানে যদি যোগ থাকে এখানে যোগ হবে, এখানে বিয়োগ থাকলে এখানে বিয়োগ হবে, এবং এখানে যদি গুণ থাকে তাহলে মাঝখানে গুণ হবে। যদি তুমি এরকম ভেবে থাকো দেন ইউ আর অ্যাবসলিউটলি রং, অ্যাবসলিউটলি রং। এটা কোনো প্রপার্টি না। যদি তুমি এরকম করে থাকো তাহলে একবারে শেষ। একটা শূন্য দিলে অ্যাকচুয়ালি টিচার তোমার প্রতি ইনসাফই করবে, কয়েকটা শূন্য দেওয়া উচিত। ঠিক আছে, গুণ থাকলে কিভাবে অঙ্কটা করতে হয় সেটা আমরা এখন শিখবো না, সেটাও আমরা কয়েকটা লেকচার পরে শিখবো। তাহলে মাথায় রাখবা, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে করা যায়, গুণের ক্ষেত্রে কিন্তু এইভাবে স্প্লিট করা যায় না, আলাদা আলাদাভাবে করতে পারবা না। ওকে, 3 নাম্বার প্রপার্টি কি লিখতে পারি আমরা? মনে করো এফ যে কোনো একটা ফাংশন, তাকে ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করে যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটাকে ডিফারেন্সিয়েট করে দিলাম, কি হবে বলো? একটু চিন্তা করো তো। এফ একটা ফাংশন, এফ ফাংশনটাকে ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করে যে রেজাল্ট আসছে সেই রেজাল্টটাকে এগেইন ডিফারেন্সিয়েট করছি, ফাংশনের কি কোনো পরিবর্তন হবে? এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে আসছে কি? এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে আসছে এক্স কিউব ডিভাইডেড বাই 3। এক্স কিউব ডিভাইডেড বাই 3 কে যদি আবার ডিফারেন্সিয়েট করো তাহলে এক্স স্কোয়ার আসবে, তার মানে অরিজিনাল ফাংশনটাই ফেরত আসবে। তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না, যখন ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন পাশাপাশি থাকবে অ্যাকচুয়ালি ফাংশনের কোনো পরিবর্তন হবে না, তুমি এটা রেজাল্ট আকারে ফাংশন অফ এক্স পাবা। 4 নাম্বার কি করা যায়? আচ্ছা ধরো আমি কোন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলাম, ডি ডিএক্স অফ এফ অফ এক্স, যে কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করে যে রেজাল্টটা আসলো সেই রেজাল্টটাকে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করব কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এবার কি হবে বলো? আগের বার ইন্টিগ্রেশন করে ডিফারেন্সিয়েশন করছি, কোনো চেঞ্জ হয়নি, ফাংশনটা আসছে। এবার ডিফারেন্সিয়েট করে তারপরে ইন্টিগ্রেশন করব, এবার কি হবে? তাহলে মনে মনে আবার আমরা কাউন্টার এক্সাম্পলটা দিই। সাপোজ আমাদের ফাংশন হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসবে 2x, 2xকে যখন আমি এগেইন ইন্টিগ্রেশন করব রেজাল্ট আসবে এগেইন এক্স স্কোয়ার, তার মানে অরিজিনাল ফাংশনটাই ফেরত আসতেছে, এক্ষেত্রেও কোনো চেঞ্জ হবে না, এক্ষেত্রে আমার অরিজিনাল ফাংশনটা ফেরত চলে আসবে এবং এক্ষেত্রেও আমি এফ অফ এক্স পাবো। কিন্তু কথা হচ্ছে গিয়ে কি, 2xকে ইন্টিগ্রেশন করলে শুধু যে এক্স স্কোয়ার পাওয়া যায় তা না, 2x এর প্রতি অন্তরজ ইনফাইনাইট সংখ্যক ফাংশন, অসীম সংখ্যক ফাংশন আছে। 2xকে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার পাওয়া যায়, এক্স স্কোয়ার প্লাস 2 পাওয়া যায়, এক্স স্কোয়ার প্লাস 3 পাওয়া যায়, রাইট? অনেকগুলো ফাংশন পাওয়া যায় এবং সেই অনেকগুলো ফাংশনকে আমরা এখানে একটা কনস্ট্যান্ট অ্যাড করে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে রিমেম্বার, তুমি যদি আগে ইন্টিগ্রেশন করো পরে ডিফারেন্সিয়েশন করো, কনস্ট্যান্ট অ্যাড হবে না। যদি আগে ডিফারেন্সিয়েট করো পরে ইন্টিগ্রেশন করো, কনস্ট্যান্ট অ্যাড করতে হবে। লাস্ট কথা হচ্ছে, তুমি যদি লাস্টে ইন্টিগ্রেশন করো তাহলে তোমাকে কনস্ট্যান্ট অ্যাড করতে হবে, আর যদি লাস্টে ডিফারেন্সিয়েট করো তাহলে ধ্রুবক অ্যাড করতে হবে না। সেগুলো হচ্ছে মেজর প্রপার্টি, ঠিক আছে? আরও সামনে যদি প্রপার্টি আসে আমরা সেটা সামনে ধীরে ধীরে আলোচনা করব। তাহলে এই 1 নাম্বার প্রপার্টিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটার উপর ভিত্তি করে আমরা অনেক অঙ্ক করব। ওকে, তাহলে চলো দেখি প্রথম অঙ্কটা কি আছে। কি আছে? 2x একটা ফাংশন, 5x টু দি পাওয়ার 4 একটা ফাংশন, দুইটা ফাংশন যোগ আকারে আছে, আমরা ওদেরকে স্প্লিট করে দিই, ভেঙে দিয়ে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, তাহলে ইন্টিগ্রেশন অফ 2x dx এটা একটা অঙ্ক, ইন্টিগ্রেশন অফ 5x টু দি পাওয়ার 4 dx এটা একটা অঙ্ক। তাহলে এগেইন দেখো এই 2 কিন্তু একটা কনস্ট্যান্ট কিন্তু আমি ইন্টিগ্রেশন করবো কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে কনস্ট্যান্টকে আমি সামনে লিখবো, কারণ কনস্ট্যান্টকে আসলে ইন্টিগ্রেশন করা যায় না, তাই না? করা যায়, 1কে ইন্টিগ্রেশন করা যায়, 1কে ইন্টিগ্রেশন করলে এক্স হয়, বাকি যত কনস্ট্যান্ট আছে সেগুলোকে আমরা 1 এর মাল্টিপ্লিকেশন হিসেবে ধরে নিই। তাহলে আমরা এক কাজ করি, 2টাকে সামনে লেখো, 2 ইন্টু এক্স ডিএক্স প্লাস 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। তাহলে 2 এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হয় বলো তো? এখানে পাওয়ার একটা 1 আছে ধরে নাও, তাহলে এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 প্লাস 5, এখানে কি হবে বলো তো? এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, 4 প্লাস 1 এবং সাথে একটা কনস্ট্যান্ট। এবার তুমি বলবা যে প্রথমটার সাথে একটা কনস্ট্যান্ট, দ্বিতীয়টার সাথে একটা কনস্ট্যান্ট, প্রথমটার সাথে একটা সি, দ্বিতীয়টার সাথে একটা সি যদি আমি যোগ করি তাহলে এইখানে একটা সি, এখানে একটা সি, দুইবার ইন্টিগ্রেশন করছি, যোগ করতে হবে 2c। 2c মানে কি রে ভাই? 2c হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, ঠিক আছে?
2c হচ্ছে একটা কনস্ট্যান্ট। আমি যদি এখানে কে ধরতাম তাহলে তুমি এখানে একটা কে লিখতা, এখানে একটা কে লিখতা, তাহলে যোগ করে আসতো 2k, ধরি 2k সমান c, ঠিক আছে। সো ফুল অ্যান্ড ফাইনাল তোমার যে কনস্ট্যান্ট সেইটা হবে একটা c। আগে পিছে তোমাকে প্রত্যেকবার যখন ইন্টিগ্রেশন করবা প্রত্যেকবার তোমাকে কনস্ট্যান্ট অ্যাড করতে হবে না, লাস্টে যে তুমি একটা কনস্ট্যান্ট লিখে দেবা সেটাই হচ্ছে c। এবং ক্যালকুলেশন যা করবা সব আগে করবা, ধ্রুবকের সাথে কোনো কাটাছেড়া করার দরকার নেই। ওকে, তাহলে 2/2, সো এটা হচ্ছে x² প্লাস এখানে 5/5, তার মানে হচ্ছে গিয়ে কাটাকাটি চলে গেল, x⁵ প্লাস c, অ্যান্ড দিস উইল বি আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? ওকে, এবার আমরা যদি সামনে একটু দেখি, এখানে আছে 6/x³, 6 একটা কনস্ট্যান্ট, সো এটাকে সামনে লিখে দিলাম জাস্ট 6, এটাকে আমি x⁻³ লিখতে পারি, তাহলে 6 ইন্টিগ্রেশন করলে কি হবে, x⁻³ প্লাস 1 -3 প্লাস 1 প্লাস c, হ্যাঁ সূত্র xn এর ফর্মুলা, সেটাকে হিসাব নিকাশ করলে আসতেছে এখান থেকে -2 কাটাকাটি করলে -3 x⁻² প্লাস c, তার মানে -3/x² প্লাস c, অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। এখানে গুণ করে দাও x এর সাথে 1, তাহলে x প্লাস x এর পাওয়ার এখানে একটা 1 আছে, এখানে একটা আছে তোমার কত হাফ, 1 এর সাথে হাফ যোগ করলে হয় কত 3/2, তাহলে এখানে হবে x⁻³ dx। সো করো, x কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে কত, x² প্লাস x⁻³ প্লাস 1/3/2 প্লাস 1 প্লাস c। সো x² কত হয় বলো তো, 5/2, তাই না? 5/2 উল্টায় গেলে হয়ে যাবে 2/5, এবং এটা হচ্ছে x⁵5/2 প্লাস c। দেখো এগুলো খুবই বেসিক লেভেলের ক্যালকুলেশন। প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমি ডিটেলসে সব ক্যালকুলেশন বলে দিয়েছি, ভেঙে ভেঙে এটা করে দেখাইছি। আমরা কিন্তু যত ফাস্ট হব আমাদের অঙ্ক কিন্তু তত ফাস্ট হবে। এই জন্য তোমাকে আমি আগে থেকে বলে দিই, শুরু থেকে প্র্যাকটিস করো, ঠিক আছে? মাঝের দিকে তুমি একটা লেকচার করে বললা যে আচ্ছা ঠিক আছে অনেক ফাস্ট অঙ্ক করাচ্ছে। ফাস্ট তুমিও করতে পারবা, তুমি নিজেও ফাস্ট অঙ্ক করবা। ইনফ্যাক্ট আমি যদি কয়েকটা লেকচার পর এভাবে ভেঙে ভেঙে করাই, তুমি বলবা যে কি পড়াচ্ছে, বোরিং পড়াচ্ছে, এত ভেঙে ভেঙে কেউ করায় নাকি? এই জন্যে কী করতে হবে বলো তো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস করো তাহলে তোমার কাছেও জিনিসগুলো সহজ মনে হবে। নেক্সট দেখো দেখি কি বলছে, এই অঙ্কটা কি করা যায় বলো তো। আমরা কাজ করতে পারি, প্রথমটার নিচে এইটা, দ্বিতীয়টার নিচে এইটা, তৃতীয় পদের নিচে এইটা দিতে পারি, ঠিক আছে? স্প্লিট করে দিতে পারি। যদি আমি স্প্লিট করে দেই তাহলে কি হয় একটু দেখো, আমি যদি স্প্লিট করে দিই প্রথমটার নিচে যদি এইটা দিই তাহলে কি হয়, 5x⁴ ডিভাইডেড বাই এটা কত, x⁻1/3, 4x² x⁻1/3 ডিভাইডেড বাই x⁻1/3 dx। তাহলে কি আসে বলো, 5, হ্যাঁ আলাদা আলাদা করে দিই, তিনটা যোগ আকারে আছে আলাদা আলাদা করে দিই, তাহলে 5, একটু মুখে মুখে আমাকে বলো x⁴ আর এখানে আছে 1/3, যদি ভাগ করি সূচকের নিয়ম কি বলে, x⁻m ডিভাইডেড বাই x⁻n সমান সমান x⁻m মাইনাস n। তাহলে এখানে উপরে আছে 4, নিচে আছে 1/3, 4 মাইনাস 1/3, তাহলে 12 মাইনাস 1 ডিভাইডেড বাই 3, তার মানে হচ্ছে গিয়ে 11/3, তাই তো? তাহলে x⁻11/3 dx প্লাস 4, এই যে দ্বিতীয় পদটা নিয়ে করতেছি, 4টাকে সামনে লিখলাম, 2 মাইনাস 1/3, 2 মাইনাস 1/3 মানে কত হয় বলো তো, 3 দুগুণে 6 মাইনাস 1 5, 5/3, তাই তো? এবং এখানে আছে 3টাকে যদি সামনে লিখি, ইন্টিগ্রেশন অফ x⁻−1/3 dx। আচ্ছা এখন মনে হচ্ছে যে ইন্টিগ্রেশন করতে পারবো আমরা, রাইট? এখন মনে হচ্ছে ইন্টিগ্রেশন করতে পারবো, তাহলে 5 এখানে x⁻11/3 প্লাস 1 ডিভাইডেড বাই 11/3 প্লাস 1 প্লাস এখান থেকে কি আসবে বলো, 4 x⁵5/3 প্লাস 1, নিচেও 5/3 প্লাস 1, হ্যাঁ, আর এখানে কি আসবে 3 x⁻−1/3 প্লাস 1, নিচেও -1/3 প্লাস 1
প্লাস একটা সি, এবং এটাকে তুমি যদি সিম্পলিফাই করো তাহলে হোপফুলি তোমাদের অ্যান্সার চলে আসবে। এটা বইয়ের অঙ্ক, একটু সিম্পলিফাই করো, সিম্পলিফাই করে বইয়ের সাথে উত্তর মিলে নাও, অ্যান্সার চলে আসবে। এখানে দেখো কি, এটা কি লিনিয়ার ফাংশন নাকি কোয়াড্রেটিক ফাংশন না কোন ধরনের ফাংশন বলো? লিনিয়ার ফাংশন। এবং আমরা জানি যদি লিনিয়ার ফাংশন থাকে তাহলে ওটাকে মনে মনে এক্স ধরা যায়। তাহলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে ই টু দি পাওয়ার এক্স, ইন্টিগ্রেশন করলেও হবে ই টু দি পাওয়ার এক্স। এবার যেটাকে আমি এক্স ধরছি সেটা যদি অ্যাকচুয়ালি এক্স না হয় তাহলে ওটাকে ডিফারেন্সিয়েট করে করতে হবে ভাগ। তাহলে 5x প্লাস 3 কে ডিফারেন্সিয়েট করলে হয় 5, সেই 5 দিয়ে করলাম ভাগ প্লাস সি, এটাই অ্যান্সার। বুঝা যায়? ওকে, নেক্সট। যতগুলো সূত্র পড়ছিলাম সূত্রের ভান্ডার শেষ, ওই সূত্রগুলো দিয়ে যে অঙ্কগুলো তুমি করতে পারতো সেই অঙ্কগুলো শেষ। কারণ ঘটনা হচ্ছে যে নতুন অঙ্ক করতে চাইলে আমাদেরকে নতুন সূত্র জানতে হবে। তাহলে এগেইন আমরা কিছু সূত্র পড়বো। আমাদের প্রথম সূত্র হচ্ছে সাইন এক্স এর ইন্টিগ্রেশন কত হয়। আচ্ছা, তার আগে কস এক্স এরটা বলো, কস এক্স এরটা বলো আগে, কস এক্স এরটা বলো। বই দেখে বলবা না, বই দেখে বলার দরকার নেই, নিজে একটু চিন্তা করে বলো। দেখো, কাকে ডিফারেন্সিয়েট করলে কস এক্স আসে? সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কস এক্স আসে। তাহলে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে যদি কস এক্স হয় তাহলে কস এক্স কে ইন্টিগ্রেশন করলে সাইন এক্স আসবে। তাহলে কস এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স। বুঝে গেছে? সাথে একটা কনস্ট্যান্ট। এবার চিন্তা করো কাকে ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স আসে। যদি মুখে মুখে বলতে না পারো তাহলে একটু লিখে লিখে বলো, কস এক্স হবে, তাই তো? তাহলে ডি ডি এক্স অফ কস এক্স এটা সমান সমান হচ্ছে মাইনাস সাইন এক্স। তার মানে এই মাইনাস সাইন এক্সকে আমি যদি ইন্টিগ্রেশন করি, মাইনাস সাইন এক্সকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে রেজাল্ট হবে কত? কস এক্স প্লাস সি, কস এক্স প্লাস সি। ঘটনা হয়েছে মাইনাস সাইন এক্স তো আমার সূত্র না, আমার সূত্র হচ্ছে শুধু সাইন এক্স। তাহলে উভয়পক্ষে একটা -1 দিয়ে গুণ করে দিই। যখন আমি -1 দিয়ে গুণ করব তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এটা হয়ে গেল সাইন এক্স, এবং এখানে একটা মাইনাস চলে আসলো, হয়ে গেল মাইনাস কস এক্স প্লাস সি। তো এইভাবে আমরা জানি, আচ্ছা তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন হবে মাইনাস কস এক্স প্লাস সি। তাহলে এখানে লিখে দাও মাইনাস কস এক্স প্লাস সি। বাকিগুলো সহজ। সেক স্কোয়ার এক্স কিভাবে আসে বলো? tan x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কোয়ার এক্স আসে। তাহলে sec স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে tan x হবে, এখানে আসবে tan x প্লাস সি। সিমিলারলি cot x কে যদি ডিফারেন্সিয়েট করো মাইনাস cosec স্কোয়ার এক্স আসে, তাহলে মাইনাস cosec স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে হবে cot x। বাট এখানে যেহেতু মাইনাস নেই তার মানে মাইনাস দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে মাইনাসটাকে ওই সাইডে পাঠিয়ে দিলে আমার এখানে আসবে মাইনাস cot x প্লাস সি। sec x tan x, sec x কে ডিফারেন্সিয়েট করলে sec x tan x আসে, তার মানে sec x ইনটু tan x কে ইন্টিগ্রেট করলে শুধু sec x আসবে। দেখো, ডিফারেন্সিয়েশনের সাথে মিল রেখে পড়ার চেষ্টা করো, তাহলে সূত্র ভুলবা না। এবং এটা আসবে মাইনাস cosec x, তাই তো? তাহলে এই গেল ত্রিকোণমিতির কিছু সূত্র। আরো সূত্র আছে, দেখো আমি তোমাকে কিন্তু sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন শিখাইছি, শুধু sec x কে ইন্টিগ্রেশন করলে কি হবে সেটা কি বলছি? এটাও একটা সূত্র আছে, বা একটু চিন্তা করতে হবে আমাদের, একটু জটিল, ঠিক আছে? তারপরে দেখো cosec স্কোয়ার এক্স আছে, শুধু cos x কে ইন্টিগ্রেট করলে কত হয় সেটা কি বলছি? সেটা এখনো বলিনি। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি শুধু sec x কে ইন্টিগ্রেট করলে কি হয় সেটা একটু বের করার চেষ্টা করি। শুধু sec x কে ইন্টিগ্রেট করলে কি হয় সেটা একটু বের করি। তার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, এখানে একটা ফাংশন এবং উপরে আছে ফাংশনের ডেরিভেটিভ dx। এইটা রেজাল্ট কি? এটা রেজাল্ট কত সেটা আমাদেরকে একটু জানতে হবে, ঠিক আছে? পরের যেই সূত্রটা, সেই সূত্রটা জানতে গেলে আমাদেরকে এটা একটু বুঝতে হবে। আচ্ছা, এক কাজ করো, যেহেতু আমরা জানি না এটা কি জিনিস, আমরা একটু ধরে নেই, ধরি ফাংশন অফ এক্স এটা সমান সমান জেড ধরে নিলাম। আমি এখানে যে ফাংশনটা আছে সব ফাংশনটাকে জেড ধরে নিলাম।
বোথ সাইডে ডিফারেন্সিয়েট করো এক্স এর সাপেক্ষে। আমি যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে এফ প্রাইম এক্স, এবং জেড এর ডেরিভেটিভ হবে কি, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ডিজেড ডিভাইডেড বাই ডিএক্স। যদি ডিএক্স দিয়ে এখানে গুণ করে দেই তাহলে কি হয় বলো তো, এফ প্রাইম এক্স ডিএক্স এটা সমান সমান কি আসতেছে বলো তো, ডিজেড চলে আসতেছে। খেয়াল করো তো আমার এখানেও কি সেম জিনিসটাই আছে না, এফ প্রাইম এক্স এর সাথে ডিএক্স গুণ আকারে আছে তো, তাহলে এফ প্রাইম এক্স এর সাথে ডিএক্স যদি গুণ আকারে থাকে তাহলে এফ প্রাইম এক্স ডিএক্স এর জায়গায় আমি ডিজেড লিখতে পারি। তাহলে অঙ্কটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল বলো তো, উপরে হয়ে গেল ডিজেড, এবং আমি আগেই এফ অফ এক্স কে জেড ধরছি, এফ অফ এক্স কে জেড ধরছি, আমার লাগতেছে এই লাইনটা এবং এই লাইনটা। তাহলে এফ অফ এক্স এর জায়গায় যদি জেড লিখে দাও, দেখো তো চেনা যায় কিনা, চেনা যায় কিনা বলো। একটু অন্যভাবে লিখে দেই তোমাদের সুবিধার্থে, একটু অন্যভাবে লিখে দিই, ইন্টিগ্রেশন অফ 1/z dz, দেখো চেনা যায় কিনা, চেনা যায় কিনা বলো। একটু আগে সূত্র পড়ছিলা যে ইন্টিগ্রেশন অফ 1/x dx, এটা মানে হচ্ছে গিয়ে ln x, যেহেতু ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়, তাহলে 1/x কে ইন্টিগ্রেট করলে ln x হবে, তাই না, এটা সূত্র পড়ছিলা। তাহলে সেম জিনিস 1/z যদি z এর সাপেক্ষে ইন্টিগ্রেট করো তাহলে রেজাল্ট হবে ln z, ln z প্লাস z মানে কি, z মানে হচ্ছে গিয়ে তোমার ফাংশন যেটা ধরে নিছিলাম। তাহলে এটা হচ্ছে একটা মাস্টার ফর্মুলা, মাস্টার ফর্মুলা এই করে আমি বলতেছি কারণ এইটা ইউজ করে আমরা অনেকগুলো ফর্মুলা ডিরাইভ করব। এই জিনিসটা ব্যবহার করে অনেকগুলো ফর্মুলা ডিরাইভ করা যায়। তাহলে মাস্টার ফর্মুলাটাকে একটু মাথায় রাখো। যদি কোনো ফাংশনের হরে থাকে একটা ফাংশন, যদি কোনো ভগ্নাংশের হরে থাকে একটা ফাংশন এবং উপরে যদি থাকে সেই ফাংশনটার ডেরিভেটিভ, তাহলে রেজাল্ট হবে ln হর, হ্যাঁ, প্লাস সি। বা আমরা বাংলায় যদি লিখি, বাংলা যদি তোমরা পছন্দ করো, বাংলায় যদি লিখি তাহলে এখানে আছে হর এবং এখানে থাকবে কি হরের অন্তরজ dx, তাহলে এটা হবে ln হর প্লাস সি। সো দিস ইজ দ্য ফর্মুলা, মাস্টার ফর্মুলা বলতে পারো তুমি, ঠিক আছে, এটা হচ্ছে কি একটা মাস্টার ফর্মুলা। তাহলে এটা ইউজ করে আমরা sec x এর ইন্টিগ্রেশনের রেজাল্ট বের করতে পারবো, এটি ইউজ করে sec x এর ইন্টিগ্রেশনের রেজাল্ট বের করতে পারবো। কিভাবে করা যায়, দেখো লব হরকে sec x প্লাস tan x দিয়ে গুণ করলাম, লব হরকে sec x প্লাস tan x দিয়ে গুণ করলাম, ঠিক আছে। তো লব এবং হরকে আমি একই জিনিস দিয়ে গুণ করতে পারি, তো এতে কোনো সমস্যা নেই নাকি, সমস্যা আছে, সমস্যা নাই। সো লব হরকে একই জিনিস দিয়ে গুণ করলাম, এটা করা যায়। করলে বেনিফিট কি, বেনিফিট হচ্ছে দেখো sec x প্লাস tan x, sec x এর সাথে sec x গুণ করলে হয়ে গেল sec x per x, এবং sec x এর সাথে tan x গুণ করলে হয়ে গেল sec x ইন্টু tan x dx। খেয়াল করে দেখো sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec x ইন্টু tan x, tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec x square x। তার মানে সোজা বাংলায় তুমি যদি হরটাকে ডিফারেন্সিয়েট করো, হরকে ডিফারেন্সিয়েট করলে লব চলে আসতেছে এবং এটাই আমার দরকার। হরকে ডিফারেন্সিয়েট করলে যদি লব চলে আসে তাহলে আমরা এক ধাক্কায় বলে দিতে পারি অ্যান্সার হবে লন হর, যেটা একটু আগে দেখলাম। তাহলে এইখান থেকে আমি বলে দিতে পারি যেহেতু আমার এই sec x প্লাস tan x এর ডেরিভেটিভ উপরে আছে, তাহলে আমার অ্যান্সার হবে ln হর sec x প্লাস tan x প্লাস c। বুঝা গেছে? এন্ড দিস ইজ দ্য ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ sec x dx এটা সমান সমান এইটা, ইন্টিগ্রেশন অফ sec x dx এটা সমান সমান এইটা, এবং এটা আমাদেরকে কি ফর্মুলা হিসাবে মাথায় রাখতে হবে।
এখন তুমি বলবা যে আপনি কিভাবে জানেন যে এই জিনিসটা দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে? দেখো ভাই, আমি অঙ্ক করতেছি 10-12 বছর হয়ে গেছে। 10-12 বছর লাগবে না, তুমি 2 মাস অঙ্ক করো, 2 মাস তুমি ইন্টিগ্রেশন করো, 2 মাস অঙ্ক করলে তুমি অঙ্ক দেখলেই বুঝতে পারবা কারে কি দিয়ে গুণ করতে হবে, কারে কার সাথে গুণ করতে হবে, কারে কার সাথে ভাগ করতে হবে। তুমি 2 মাস ইন্টিগ্রেশন অঙ্ক করো, হয়ে যাবে। সেই জায়গাতে আমি 10-12 বছর ধরে অঙ্ক করতেছি। সো ওকে, এইভাবে আমি বুঝতে পারছি। প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এবং প্র্যাকটিসের মাধ্যমেই তুমি বুঝতে পারবা যে কাকে কখন কোথায় কিভাবে গুণ করতে হবে, ভাগ করতে হবে, সব বুঝে যাবে। আচ্ছা, এটার আরেকটা ফর্মুলা আছে, বাট সেই ফর্মুলা করতে গেলে আমাদেরকে ত্রিকোণমিতির সাহায্য নিতে হবে। ত্রিকোণমিতির সাহায্য নিতে হবে, হ্যাঁ। দেখো, যদি আমি তোমাকে বলি sec x প্লাস tan x কে একটু সিম্পলিফাই করো। দেখো, ত্রিকোণমিতিতে অঙ্ক আমরা করছি, sec x প্লাস tan x কে একটু সিম্পলিফাই করি, তাহলে 1/cos x sin x ডিভাইডেড বাই cos x, তাহলে আমার চলে আসতেছে cos x 1 প্লাস কি বলতো sin x। একবারে পিওর ত্রিকোণমিতির অঙ্ক করতেছি। নিচেরটাকে cos 2x ধরো, cos 2x এর ফর্মুলা আছে cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2। এই 1টাকে তুমি লেখো sin স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার x/2 sin 2x ধরো, sin x টাকে sin 2x ধরো, sin 2x ধরলে এটা হবে 2 sin x/2 cos x/2। বেসিক ত্রিকোণমিতির অঙ্ক, ঠিক আছে। কি করলাম, cos 2x সমান cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। 1 এর জায়গায় লিখছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sin 2x এর জায়গায় লিখছি 2 sin x cos x। আচ্ছা, তাহলে এটা করলে বেনিফিট কি? বেনিফিট হচ্ছে উপরে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র বলতেছে এটা হবে cos x/2 প্লাস sin x/2 হোল স্কয়ার, এবং নিচে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে a প্লাস b ডিভাইডেড সরি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা হবে cos x/2 প্লাস sin x/2 মাল্টিপ্লাইড বাই cos x/2 মাইনাস sin x/2। তাহলে কাজ করি, উপরে একটা cos x/2 sin x/2, নিচে এই প্লাসটা কাটা যাবে, কাটা যায় কি থাকবে বলো তো, cos x/2 প্লাস sin x/2 এরকম রাখা যায়। দেখো, প্রত্যেকটা লাইন কিন্তু sec x এর একটা ইন্টিগ্রেশনের রেজাল্ট আসতেছে, তোমরা বুঝতেছো বিষয়টা। sec x প্লাস tan x, sec x প্লাস tan x এর কেন সিম্পলিফাই করতেছি, এইখানে আছে sec x প্লাস tan x, তাহলে ln sec x প্লাস tan x এটা একটা ফর্মুলা, সেকেন্ড লাইনটা একটা ফর্মুলা, থার্ড লাইনটা একটা ফর্মুলা, ফোর্থ লাইন একটা ফর্মুলা। বাট এত ফর্মুলার দরকার নাই, দুইটা ফর্মুলা সবচেয়ে বেশি ইউজ হয়। তো ফার্স্টটা তো আমি অলরেডি দেখাই দিছি ln sec x প্লাস tan x, এবং সেকেন্ডটা বের করার জন্য অ্যাকচুয়ালি এই কাহিনীগুলো করতেছি। ওকে, সো আমরা কাজ করি, নাইস, এখানে থাকি। তোমরা হয়তো সবাই জানো এই টাইপের অঙ্কগুলো ত্রিকোণমিতিতে অনেকবার করছে, এই জন্য আমি বারবার বলতেছি ইন্টিগ্রেশন করতে গেলে ত্রিকোণমিতি এবং ডিফারেন্সিয়েশন ভালোভাবে পড়তে হবে। আমরা করি কি, জীবনের এই পর্যায়ে এসে লব এবং হরকে cos x/2 দিয়ে ভাগ করে দিই। সো লব হরকে যদি cos x/2 দিয়ে ভাগ করে দিই তাহলে হয়ে যাবে কি বলতো, 1 প্লাস tan x/2 1 মাইনাস tan x/2। তারপর আমরা যে কাজটা করি, এই 1টাকে আমরা লিখি tan π/4 প্লাস tan x/2, হ্যাঁ, tan π/4 এর ভ্যালু 1 না, tan 45 ডিগ্রি ভ্যালু 1। এখানে আমরা লিখি 1 মাইনাস, এইখানে একটা 1 আছে যার বদলে আমরা লিখি tan π/4 ইন্টু tan x/2। আমরা তো লিখি, বাট আমরা কেন লিখি? আমরা লিখি কারণ জিনিসটাকে আরো শর্টে সুন্দর করে লেখা যায় কিনা।
এই জিনিসটাকে এখন একটা সূত্র হিসাবে লেখা যায়, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। সূত্র হচ্ছে tan a প্লাস b। তাহলে এটাকে আমরা লিখতে পারি tan a মানে হচ্ছে পাই বাই 4, b মানে হচ্ছে x বাই। তাহলে কাজ করি, দেখো sec x প্লাস tan x এর বদলে আমরা এই জিনিসটা লিখতে পারি। তাহলে এখানে আমরা সেম কাজটা করতে পারি। এইখানে আমরা আরেকটা সূত্র লিখতে পারি যে ln sec x প্লাস tan x এর বদলে আমরা লিখতে পারি tan পাই বাই 4 প্লাস x বাই 2 প্লাস c। এটাও একটা ফর্মুলা, হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ sec x dx এর অ্যানাদার ফর্মুলা। কোনটা লিখবো? যেটা তোমার ইচ্ছা সেটা লেখো, কোনো সমস্যা নেই। যেটা খুশি সেটা লেখো, দুইটাই সূত্র, যে কোনো একটা লেখা যাবে। সো এইভাবে তুমি চাইলে এখান থেকে লিখতে পারো মাইনাস ln cosec x প্লাস cot x, অথবা তুমি লিখতে পারো ln tan x বাই 2 প্লাস c। কিভাবে প্রমাণ করতে হবে সেটা তো আমি দেখাই দিছি। যেভাবে দেখাই দিছি সেই মেথডে তুমি যদি প্রমাণ করার চেষ্টা করো, তাহলে এই দুইটা লাইনে তুমি বের করতে পারবে। ঠিক আছে, তাহলে এগুলোও হচ্ছে সূত্র। ঠিক আছে, ওকে। এরপরে দেখো কি আছে, tan x। ইন্টিগ্রেশন অফ tan x কত হবে? এটা সহজ, এটা তো বড় হবে না। ইন্টিগ্রেশন অফ tan x মানে কি? ইন্টিগ্রেশন অফ tan x মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ tan x কে আমরা লিখতে পারি sin x ডিভাইডেড বাই cos x dx। দেখো cos x এর ডেরিভেটিভ কত? cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x। cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x হয়, বাট উপরে তো আমার প্লাস sin x, মাইনাস তো নাই। মাইনাস নিয়ে আসা আসলে কোনো বিষয় না। ইনফ্যাক্ট মাইনাস কেন, -10 -20 -100, হ্যাঁ, +100, যা খুশি কনস্ট্যান্ট নিয়ে আসা কোনো বিষয়ই না। সো তুমি যে কোনো কনস্ট্যান্টকে ভাগ করে গুণ করে দিতে পারো। তোমার দরকার সিম্পল একটা মাইনাস, তো সামনে একটা মাইনাস নাও, এখানে একটা মাইনাস নাও। এবার দেখো cos x এর ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x, হরকে ডিফারেন্সিয়েট করলে লব চলে আসতেছে। তাহলে সূত্র বলতেছে এটা হবে মাইনাস ln, এই মাইনাসটা এই মাইনাস, আর এইখান থেকে আমরা লিখতে পারি লন হর। হর মানে কত? হর মানে হচ্ছে cos x প্লাস c। তাহলে এটা একটা ফর্মুলা, হ্যাঁ, এটা একটা ফর্মুলা। আচ্ছা, এক কাজ করতে পারি না আমরা? এই যে cos x আছে, cos x টাকে আবার 1 বাই sec x লেখা যায়। কেন লিখতে চাচ্ছি? এই সামনের যে মাইনাসটা এটাকে ভ্যানিশ করতে চাচ্ছি। দেখো আমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারি ln 1 বাই sec x। তাহলে তোমরা জানো যে log a বাই b মানে হচ্ছে log a ডিভাইডেড বাই log b। তাহলে log a ডিভাইডেড বাই log b আমি এখান থেকে লিখতে পারি মাইনাস ln 1 মাইনাস ln sec x প্লাস c। লিখতে পারবো না? পারবো। log a বাই b মানে হচ্ছে log a মাইনাস log b। এবার দেখো log 1 বা ln 1 ln 1, যে কোনো বাস্তব সংখ্যা ভিত্তিক লগের 1 মানে হচ্ছে 0। তাহলে ln 1 মানে হচ্ছে 0। তাহলে এটা 0 হয়ে গেল, এই মাইনাসে প্লাস হয়ে এখানে আসতেছে ln sec x প্লাস c। তাহলে এটা একটা ফর্মুলা। দেখো তাহলে ইন্টিগ্রেশন অফ tan x এর দুইটা ফর্মুলা, একটা হচ্ছে মাইনাস ln cos x প্লাস c, আর একটা হচ্ছে ln sec x প্লাস c। কোনটা আমি ইউজ করব? ডেফিনেটলি যেটাতে মাইনাস নাই সেটা বেশি ব্যবহার হয়। ইন্টিগ্রেশন অফ tan x আমরা নর্মালি ln sec x যেটা সেটা লিখি, কারণ এটাতে মাইনাস নাই। হ্যাঁ, আমরা স্বাভাবিকভাবে মাইনাস একটু অ্যাভয়েড করার ট্রাই করি, তাই তো? তো তুমি উপরেরটা লিখতে পারো, কোনো ইস্যু নেই, এটা লিখতে পারো, বাট এটার সামনে একটা মাইনাস আছে, এটার সামনে একটা মাইনাস নাই। এটা মানুষ বেশি পছন্দ করে, এটা একটু কম পছন্দ করে। এখানে কি হবে? এটা সহজ, cos x ডিভাইডেড বাই sin x। তো sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x চলে আসতেছে, তাহলে এটা হবে ln হর মানে হচ্ছে sin x প্লাস c। এখানে প্রথম ধাক্কায় আমার পজিটিভ রেজাল্ট চলে আসছে, তো এটাকে জোর করে আবার নেগেটিভ বানানোর দরকার নেই। পজিটিভ আছে, পজিটিভই আমরা রেখে দিব।
ওকে, তো আজকের এই ক্লাসে আমরা বেসিক কিছু অঙ্ক করলাম এবং সূত্রগুলো পড়লাম। সো সূত্রগুলো পড়ছি, বাট সূত্রগুলো কিন্তু কিভাবে আসছে সেই সম্পর্কে আমি কিন্তু ডিটেলস আলোচনা করছি। অলওয়েজ সূত্র কিভাবে আসছে সেটা জানার চেষ্টা করবা। তুমি যদি সূত্রের ডিরাইভেশন না জানো, তুমি পরীক্ষা দেওয়ার 4 মাসের ভিতরে সবকিছু ভুলে যাবা, ঠিক আছে? ইভেন পরীক্ষার হলেও ভুলে যেতে পারো। আর তোমার যদি সূত্রের ডিরাইভেশন থাকে, ওই জিনিস তোমার মাথা থেকে সহজে বের হবে না। এই জন্যে যেহেতু আমাদের এই সিরিজটা বেসিক টু অ্যাডভান্স, আমরা যত বেসিকে যাওয়া সম্ভব তত বেসিকে চলে গেছি। সূত্রের ডিরাইভেশন তোমাদেরকে দেখাই দিছি। তোমরা একটু লেকচারটা ফলো করো, আমি কিভাবে বললাম সেই জিনিসগুলো একটু ফলো করো, তাহলে জিনিসগুলো তোমাদের মাথা থাকবে। ক্লাসটা নোট করো, নোট করে আমাদের চাইলে এই যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপে তুমি চাইলে ক্লাস নোট শেয়ার করতে পারো। এই লেকচারটার যে ক্লাস নোট সেটাও আমি এই গ্রুপে শেয়ার করে দিব, তোমরা গ্রুপে জয়েন করতে পারো এবং সেখান থেকে এই ক্লাস নোটটা ডাউনলোড করে নিতে পারো। আমাদের যত পেইড কোর্স আছে সবগুলো তুমি পেয়ে যাবা এই ওয়েবসাইটে www.proborton.org। যদি আমাদের কোর্সগুলো একটু ভিজিট করতে চাও, এই ওয়েবসাইটে ভিজিট করো। আজকের এই ক্লাসটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। অ্যান্ড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।